রাজ্য সরকারের কাছে এত ভয় কেন শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে? কারণ বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক আর তারপরেই শেখ শাহজাহান, এই তিনটে জিগস পাজলকে যদি একসঙ্গে রাখা যায় তাহলে যে ছবিটা উঠে আসবে ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে জনৈক ভাইপোর, গরুচোর ভাইপো, কয়লা চোর ভাইপো, চাকরি চোর ভাইপোর ছবিটা উঠে আসবে। সেই কারণে এটা করা হবে না, তাই জন্য টালবাহানা। পুলিশের সঙ্গে যখন শাহজাহান ছিলেন তখন তার মানে জেস্চার আমরা দেখেছি প্রায় বাঘের মতো, হাতে ভিক্টরি সাইন দেখানো, গিলে করা পাঞ্জাবি। আর যেই না মাত্র সিবিআই এর জিম্মায় আসলেন অমনি বাঘ থেকে ইঁদুর হয়ে গেলেন কি করে? কারণ আসল শ্বশুর বাড়িতে গেছে জামাই, জামাই গেছে আসল শ্বশুর বাড়িতে, ওই যে কথায় বলে, তাই জন্য জামাই আদর পাচ্ছে ওখানে, জানে যে শ্বশুর তো ভালোই খাতিরদারি করবে, ওজন কমে যাবে, গেছে অনুব্রতর। সব বাঘেরা এখন খাঁচাবন্দি, আর বাঘেদের তো এমনি লোকালয় ছেড়ে দেওয়া যায় না, না, নখ, দাঁত, ল্যাজ এগুলো ঠিকঠাক করে চিকিৎসা করে তাদেরকে খাঁচাতে রাখতে হবে। তো 2 কাঠা জমি কিনবে তিহারে। এই যে তিহার জেলের কথা বললেন, তাহলে তিহার জেলে কি শেখ শাহজাহান পিঠে বানাবেন না পিঠে খাবেন? এবার পিঠে বানাবে না পিঠে খাবে, গোকুল পিঠে খাবে না পুলি পিঠে খাবে, কারণ তৃণমূলের তো পিঠে খাওয়ার অনেক শখ, জনগণ দেবে পিঠে দে। কিছুদিন আগেই আমাদের হাগ ডে, ভ্যালেন্টিন ডে এসব গেছে, এবার পিঠে দে হবে। কিন্তু শেখ শাহজাহানের প্রসঙ্গেও কিন্তু এসএসকেএম জড়িয়ে গেল, এবার হয়তো পাইলস বা ফিস্চুলা এরকম কোনো রকম কথা বলে শেখ শাহজাহানকে এসএসকেএমেই ভর্তি রাখার প্ল্যান করবে শাসক দল। এইটাই আমরা খুব আশ্চর্য হলাম। এখন তো নিয়ে নিয়েছে সিবিআই, তো নিয়ে নিয়েছে, আর কোনো ফিস্চুলা নিয়ে জলঘোলাও হলো না, এখন অন্ডকোষে সাইনাসও হলো না, ব্রেনে ম্যালেরিয়া আর কিডনিতে ডেঙ্গু কোনোটাই দেখতে পেলাম না আমরা। এখন দেখুন, এক ট্রিক তো বারবার চলে না, এক বোকামো লোকে বারবার করে না, আর এক চালাকিও বারবার করা যায় না, করলে ধরা পড়ে যাবে। তাই জন্যে সন্দেশখালীর মহিলা অভিযোগ করছেন যে তাদের হুমকি দেওয়া হচ্ছে, 144 ধারা উঠে গেলে নাকি তাদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে, এবং তার সঙ্গে তারা জমি ফেরত পাননি এবং বারাসাতে আসার আগের দিন তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে থানায় যাওয়ার জন্য। কি বলবেন? কে কাটবে, কে কাটবে এটাকে? সে কাটবেটাকে আগে তাদের নামগুলো বলুক। এরকম কাটাকাটি, এরকম অনেক অডিও ভিডিও অনেক কিছু হচ্ছে, ভয় পেয়েছে হেরে যাবে বুঝতে পেরেই তবেই না এই ধুমকি, এই হুমকিটা হয়। এ তো বামফ্রন্টের শেষের আমলের সময়কার একেবারে হুবহু কপি পেস্ট ছবি হয়ে যাচ্ছে। অনিল বসু, তাদের কথাগুলো যেরকম ছিল, এই অনিল বসু মার্কা কথাগুলো বলছে এখন তৃণমূল, খুব স্বাভাবিক। বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি এখন থেকে রাজনৈতিক নেতা হিসেবে ধরা দেবেন। দল কতটা সমৃদ্ধ হলো? অবশ্যই, তার মতন একজন ব্যক্তিত্ব যিনি দুর্নীতির বিরুদ্ধে এরকমভাবে বিউগল বাজিয়ে দিয়েছিলেন, যাকে অধিকাংশ চাকরি প্রার্থীরা একেবারে মাসিয়া হিসেবে দেখছেন, এরকম স্বচ্ছ মানুষদের রাজনীতিতে আসা তো উচিত। কারণ স্বচ্ছ জল, পরিষ্কার জল দিয়ে তবেই নোংরা জল ধোয়া যায়। তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী, যে এই দিন মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় আসলে একজন সুবিধাবাদী লোক। কি বলবেন? সব থেকে বড় সুবিধাবাদী তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রথম জীবনে তো ডিএসও করতো, এসইউসিআই করতো, ছাত্র, তারপর সেখান থেকে ছাত্র পরিষদ, সেখান থেকে কংগ্রেস, যে রাজীব গান্ধী, যে সোনিয়া গান্ধী মাথায় করে তাকে মন্ত্রিসভায় স্থান দিল, সেই কংগ্রেসকে ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেস ন্যাকামি করে হাত ধরল বিজেপির, 1 বছরের মধ্যে বিজেপি ছেড়ে দিল, আবার বাজপেয়ীজির পায়ে ধরে, তারপরে কংগ্রেসের হাত ধরে নির্বাচন লড়লো, আবার বাজপেয়ীজির হাতে পায়ে ধরে আবার ঢুকলো। কেন ভেঙেছিল? 600 কোটি টাকার কি গল্প ছিল 2001-এর নির্বাচনে? আন্তর্জাতিক কোন সংস্থার গল্প ছিল? ছিল কি এরকম কিছু? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়রা জোট করছেন এসইউসিআই, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। এসইউসিআইয়ের সঙ্গে কংগ্রেসের জোট নেই, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট, এসইউসিআইয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট, এরকম অদ্ভুতভাবে। এবং এখন দেখুন কত বড় সুবিধাবাদী, কংগ্রেসের সঙ্গে 5টা সিটের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, কথা চলছে এই নির্বাচনে, কিন্তু সিপিএমের সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে করতে পারছে না। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট, কংগ্রেস আর সিপিএমের জোট, আবার সিপিএমের সাথে আইএসএফ জোট করবে কিনা আমরা জানি না। তাহলে ভাবুন কীরকম সুন্দরভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য একটা ইন্ডি জোট হচ্ছে সবাই মিলে, কিন্তু মুখে বলতে পারছে না।
আরে বলবি যখন, সেই যদি মল খসালি তবে কেন লোক হাসালি, এটা করে বলে দে ভাই যে না আমরা সবাই মিলে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়বো। ধক নেই কেন, ক্ষমতা হচ্ছে না কেন? প্রাক্তন বিচারপতিকে খরমুজ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে ওর ভেতরটা লাল আর বাইরেটা গৈরিক। কি বলবেন? উনার নিজের ভাষা জ্ঞান, সব থেকে বড় প্রশ্ন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন বলেছেন, রাত 8টার আগে বলেছেন না রাত 8টার পরে বলেছেন? এই টাইম স্ট্যাম্পটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমি তার ব্যাপারে সেই বুঝে আমি জবাবটা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালপাতা সেপাই বলে কটাক্ষ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তিনি বলেছিলেন যে ডায়মন্ড হারবারে যদি নির্বাচনে দাঁড়াই লক্ষ লক্ষ ভোটে অভিষেককে হারাবো। কি বলবেন? দেখুন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ছেড়ে আর বেরোতে পারছে না। পকেট থেকে বার করে বলছে বিধবা ভাতা দেবো, বার্ধক্য ভাতা দেবো। এটা তো রাজ্য সরকার দেওয়ার কথা। এ কি ওর ওর পকেট থেকে টাকাটা এলো কোথার থেকে? ওই কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, ওগুলোর টাকা। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কাউকে, একজন কোনো মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে তৃণমূলের জন্য ভোটের দেওয়াল যে লিখন হবে সেটার জন্য দেওয়াল দখল করতে, এবং তার সঙ্গে একথাও বলছেন যে যেখানে মধু দিয়ে ভোট করাতে হবে সেখানে মধু দিয়ে ভোট করাবো, যেখানে নিম পাতা দিতে হবে সেখানে নিম পাতা দিয়ে ভোট করাবো, কিন্তু যেভাবেই হোক তৃণমূলকে সেই ভোট আদায় করতেই হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? ভয় পেয়েছে বলেই এই কথাটা বলা হয়েছে। পায়ের তলার থেকে মাটি সরে গেছে। গলার আওয়াজটি শুনে মনে হচ্ছে ওটি তৃণমূলের বহিষ্কৃত সাংসদ পার্লামেন্ট থেকে মহুয়া মৈত্রের গলা। এবং এটা নিয়ে আমি কোর্টে যাব, ওই ভয়েসের স্যাম্পল টেস্টিং হবে, ভয়েস টেস্টিংয়ের জন্য অ্যাপিল করব, এবং প্রয়োজন পড়লে এটাও অ্যাপিল করব কৃষ্ণনগরে মহুয়া মৈত্রকে যাতে প্রার্থী না করা হয়, তার অ্যাপিলও থাকবে। তার সাথে সাথে আর্মি নামিয়ে কৃষ্ণনগরে ভোট করার অ্যাপিল থাকবে, এবং কাউন্টিং সেটাও যাতে রাজ্যে না হয় অন্য রাজ্যে হয়, এবং গোটা নির্বাচন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং প্রশাসনকে না দিয়ে কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় পুলিশকে দিয়ে এবং আর্মি নামিয়ে যাতে হয়, কাউন্টিং থেকে কমপ্লিট নির্বাচন, সেই দাবিও আমার থাকবে। একটা শেষ প্রশ্ন করছি যে তাপস রায়ও তৃণমূল ছেড়ে অবশেষে বিজেপিতে জয়েন করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তাপস রায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, এবং তাপস রায়ের তৃণমূল থেকে ছেড়ে আজকে যে কথা উনি সন্দেশখালীর শাহজাহানদের সরকার, যে কথাটা আমরা বলছি, সেই জায়গার থেকে দাঁড়িয়ে উনি যখন জয়েন করছেন, এটাতে বুঝতে হবে যে তৃণমূল স্বচ্ছ মানুষদেরকে চায় না। যেদিন তাপসবাবুর বাড়িতে ইডি গিয়েছিল সেদিন কিন্তু অ্যাক্রস পার্টি লাইন্স সবাই বলেছিল যে ব্যক্তিগতভাবে আমরা কেউ মনে করি না তাপসবাবু অসৎ, কিন্তু কেন হয়েছে, তৃণমূলে সঙ্গে থাকার জন্য ওনার কিছু হয়েছে কি না, উনিও আবার তাতে যুক্ত হয়েছেন কি না, সেটা দেখতে হবে। সবার বক্তব্য এই লাইনে ছিল, এবং আমরা দেখলাম যে এমন কিছু নেই এখানে। এবং তাপসবাবু নিজেও বললেন যে এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি চক্রান্ত ছিল, উনি নাকি এই কমপ্লেনগুলো করেছিলেন। তো তৃণমূল যদি এখন স্বচ্ছ লোকেদেরকে স্থান না দেয়, যদি শুধু শাহজাহান, জাহাঙ্গীর, শওকাত, আনারুল, ভীমরুল, জামরুল তাদেরই যদি সরকার হয়ে থাকে, দুধেল গাইদের সরকার হয়ে থাকে, তাহলে পরে তো আরেকবার দাঁড়িয়ে নলিনীরঞ্জন সরকার, কিরণ শঙ্কর রায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ লাহিড়ী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, বিজয় সিং নাহার, রাম চ্যাটার্জি, ফরওয়ার্ড ব্লক থেকে হিন্দু মহাসভা কংগ্রেস থেকে আরম্ভ করে সমস্ত লোকেরা 46-এ যেমন একত্রিত হয়েছিল, আরেকবার বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য বাঙালি তো এক হবেই।